তো আমি পরীক্ষাটা দিয়েছি মানেই আমি কিন্তু আমার যোগ্যতা, আগের বারের যোগ্যতাটা প্রমাণ করতে ব্যর্থ। আমি কিন্তু যোগ্যতা প্রমাণ করতে পারিনি। পরেও হয়তো আমাদের আবার যোগ্যতার পরীক্ষা দিতে হবে, কে জানে। প্যানেল তো এখন আমাদেরকে চেক করে ঢোকানো হয়েছে যেন মানে কোনো নাশকতা এরকম কোনো ঘটনা ঘটতে চলেছে, এইরকম একটা সিকিউরিটির মধ্যে দিয়ে আমরা গেলাম। আমার প্রশ্ন হচ্ছে একটাই, যে এই সিকিউরিটিটা শেষ পর্যন্ত থাকবে তো? এবারে 2016 সালে যাদের ক্যান্সেল হয়েছে পরীক্ষা, প্যানেল বাতিল হয়েছে, তারা আবার পরীক্ষা দিলেন 7 তারিখ। আমার সঙ্গে স্যার রয়েছেন। স্যার, এসএসসি একটা তালিকা প্রকাশ করলো এবং তাতে নানান রকম নাটকীয়তা দেখা গেল, কার্যত বলা যায়। তো আপনারা এবারে আবার পরীক্ষায় বসলেন, কারণ বারবার পরীক্ষায় বসবেন না বলা সত্ত্বেও সুপ্রিম কোর্টের আদেশ তো আপনারা অমান্য করতে পারলেন না। পরীক্ষা কেমন হলো? পরীক্ষা যেরকম মানে আমাদের তো প্রিপারেশন বুঝতেই পারছেন এত বছর পর, তো মোটামুটি ভালো হয়েছে। মানে ভালো হয়েছে মিন্স যে আমাদের যেরকম প্রিপারেশন ছিল অ্যাকর্ডিং টু প্রিপারেশন আমাদের এক্সাম হয়েছে। এবার আফটার এক্সাম অনেকেই হয়তো ভাবছে যে পরীক্ষা খুব ভালো হয়েছে, তাদের হয়তো বাড়িতে এসে অনেক ভুল বেরিয়েছে। তো ওভারঅল মোটামুটি যতটুকু যা দেখা গেছে তাতে সবার টুকটাক ভালো হয়েছে। এবং আমি চাইবো যে যোগ্য যারাই পরীক্ষা দিয়েছে তাদের সবার পরীক্ষা ভালো হোক এবং তারা অবশ্যই মেরিট লিস্টে জায়গা পাক, কারণ তারা একটা চাকরির জন্যে এই নিয়ে দ্বিতীয়বার পরীক্ষা দিচ্ছে। তো অবশ্যই একটা বয়সের জন্যে তাদের মেরিটে অনেক মানে জং পড়বে, এটাই স্বাভাবিক। আমি নিজেকে দিয়েই দেখেছি যে যেগুলো আমার হয়তো একটা সময় 2বার 3বার পড়লে হয়তো হয়ে যেত, সেই জিনিসটা আমাকে হয়তো 10বার 12বার পড়তে হচ্ছে, এরকম একটা ব্যাপার। একবারের জায়গায় 3বার আমাকে রিভিশন করতে হচ্ছে। দ্যাটস উইয়ার্ড। আই মিন বয়সের সাপেক্ষে হয়তো এটা স্বাভাবিক, বাট আমার নিজের জন্য এটা খুব মানে একটু অন্যরকম লাগছে। কিন্তু হ্যাঁ, যে জায়গাটা ক্রিয়েট হয়েছে সেই জায়গাটা মানে ভালো হয়নি। মানে যোগ্যতা নিয়ে প্রশ্ন যেখানেই উঠবে সেখানেই মনে হয় যে পরীক্ষা একবারই হওয়াটা উচিত। মানে যোগ্যতার যদি বিচার করা হয় তাহলে পরীক্ষা একবারই হওয়া উচিত, আমাদের জন্য 2বার। এবং সেখানে স্যার দেখা যাচ্ছে যে ভিন রাজ্য থেকে বহু পরীক্ষার্থী পরীক্ষা দিতে এসছে, প্লাস এবারে নতুন যারা পরীক্ষা দিয়েছে, মানে কার্যত আপনাদের তো কম্পিটিশনটা অনেক টাফ হয়ে গেল। এক্স্যাক্টলি, ব্যাপারটা হচ্ছে এটাই যে প্রশ্ন একটাই, এবং সেই প্রশ্নের নিরিখে আমাদেরকে বসিয়ে দেওয়া হয়েছে মানে যারা ফ্রেশার্স ক্যান্ডিডেট তাদের সঙ্গে বা ভিন রাজ্য থেকে যারা এসছে। আমরা এতদিন জানতাম যে কম্পিটিশান হয় সমানে সমানে, তো সামহাও কোথাও না কোথাও আমাদের একটা বয়সের ডিফারেন্স রয়েই গেছে। এবং অপেক্ষাকৃত যারা খুব মানে খুব নিউ জেনারেশন যারা, তারা আমাদের থেকে অনেক বেশি। আমরা যদি 15,000 বসি পরীক্ষা দিতে, তো তারা বসেছে মানে 5 লাখ 6 লাখ পরীক্ষার্থী। তো বাকিটা বুঝতেই পাচ্ছেন যে বাকিরা কারা আছে। তো সুতরাং আমাদের সঙ্গে যাদেরকে বসিয়ে দেওয়া হয়েছে তারা কিন্তু অনেকটাই তারা মানে কি বলবো কর্ম উপযোগী। তার মানে তারা একদম পুরো নিজেরা পুরো শান দিয়ে রেখেছিল নিজেদের অস্ত্রে, যে কোনো সময় যদি কাটতে বলা হয় ওরা কেটে দেবে। কিন্তু আমাদের সঙ্গে যে জিনিসটা হলো যে আমরা এত বছর বসে আছি, তারপরে আমরা কিন্তু এই জন্যে যাচ্ছি না যে আমরা কারোর সিট দখল করতে কিন্তু আমরা যাচ্ছি না। আমরা এই জন্যেই গেছি যে আমরা আমাদের জায়গাটা যেন ধরে রাখতে পারি। আদারওয়াইজ আমাদের কারোর সঙ্গে কম্পিটিশান নেই, না ওই ভিন রাজ্যের কারোর সাথে কম্পিটিশান আছে, না আমাদের এই মানে যারা ফ্রেশার্স আছে তাদের সঙ্গে কম্পিটিশান আছে। আমাদের শুধু একটাই লক্ষ্য, যে আমি যে জায়গাতে চাকরি করতাম, মানে আমার যে পোস্টটায় আমি চাকরি করতাম, আমি যেন শুধু সেই পোস্টটা আমি নিজের জন্য ধরে রাখতে পারি, ব্যাস এটুকুই, আর কিচ্ছু নয়। এবার যদি কেউ এটার অন্য রকম কোনো মিনিং করে, তো সেই মিনিংটা তার কাছে, মানে তার মিনিং তার কাছে। কারণ এতগুলো সিটের মধ্যে আমি একটা সিট নিতে গেছি, এবং সেই সিটটাও কিন্তু নতুনভাবে ক্রিয়েটেড সিট নয়, সেই সিটটা হচ্ছে অটোমেটিক্যালি আমার জন্যেই ছিল। আমি 2016 সালে এই সিটটা আমি আর্ন করেছিলাম, এবং সেই আর্ন করা সিটটা সামহাও কারোর চুরির জন্যে বা কারোর মানে দুষ্কর্মের জন্য সেই সিটটা আমার হাত থেকে চলে গেছে, এবং সেটা ছিনিয়ে নিয়ে গেছে সুপ্রিম কোর্টের ভার্ডিক্টেই। তো সেহেতু সেই সিটটাকেই কিন্তু আমি বজায় রাখতে গেছি, আমি অন্য কোনো রকম কোনো দিকে মনোনিবেশ আমি করতে যাইনি। অনেকেই বলছে যে ফ্রেশার্সরা বলছে 10 নাম্বার, 10 নাম্বার যেটা দেয়া হয়েছে সেটা কি একটা মানুষের জীবন থেকে চাকরি নিয়ে চলে যাওয়ার পরে যে 10 নাম্বার দেওয়া হলো, এটা কি এনাফ? মানে আমি বলতে চাইছি আজকে যতগুলো ক্যান্ডিডেট আছে, আমি মানে আমার প্যানেলের মধ্যে যারা আছে, শুধু 10টা নাম্বার কি সবার চাকরি পাওয়ার জন্য উপযুক্ত মানে নাম্বার? নিশ্চয়ই নয়। কারণ একটা ক্যান্সার রোগী বা যার বয়স হয়ে গেছে 57
বা যার বয়স হয়ে গেছে 45, 48, একবার ভেবে দেখুন তো 48, 49, 50 বা 57 বছর বয়সে একটা মানুষের কি চিন্তা আসে। তিনি চিন্তা করেন ধর্মকর্ম করবেন, তাকে সেই বয়সে বলা হচ্ছে পেন হাতে নিয়ে তুমি পরীক্ষা দিতে যাও। এটা নর্মাল নয়। এবং তার জন্য তাকে দেওয়া হয়েছে 10টা নাম্বার দেওয়া হয়েছে। তো 10টা নাম্বার তাকে দেওয়ার মানেটা কি? মানে হচ্ছে তার হাতে তুলে দেওয়া হচ্ছে। সেই 10টা নাম্বার আদৌ তিনি ব্যবহার করতে পারবেন তো? কারণ তিনি যখন পরীক্ষাটা দিয়েছিলেন তিনি কিন্তু ছিলেন একজন যোগ্য ক্যান্ডিডেট। সেই যোগ্যতা তার কেড়ে নেওয়া হলো, কেড়ে নিয়ে তাকে 10টা নাম্বার হাতে ধরিয়ে দেওয়া হলো। যেসব মানে ফ্রেশার্স ভাইরা আমার প্রশ্ন করছেন যে আপনাদেরকে 10 নাম্বার দেওয়া হয়েছে তার জন্য আপনারা এরকম ইজিলি চাকরি পেয়ে যাবেন বা কিছু, তারা তাদের মেরিটের ওপর বেস করে কথাগুলো বলছে। এটা সামথিং মানে একদিক দিয়ে বিচার করলে ঠিকই যে একটা কম্পিটিটিভ এক্সামে কাউকে 10 নাম্বার আপনি দিয়ে দেবেন, সে খুব তত্তর করে সে চাকরি বাকরি পেয়ে যাবে, সেটা আলাদা ব্যাপার। কিন্তু মেরিটটা তো ম্যাটার করবে, যে আমি কাকে দিচ্ছি 10 নাম্বারটা আর কেন দিচ্ছি 10 নাম্বার। তার দুটো প্রশ্ন আছে। কাকে দিচ্ছি? আমি তাকেই দিচ্ছি যার কাছ থেকে চাকরি কেড়ে নিয়েছি। আর কেন দিচ্ছি? এই কারণেই দিচ্ছি যে সে 7 বছর ধরে চাকরি করেছে, তার একটা এক্সপিরিয়েন্স গেইন হয়েছে, সেই জন্য আমি তাকে দিচ্ছি। কিন্তু সেই মানুষটার হাতে যে পেন তুলে দেওয়া হলো, সেই মানুষটা পেন দিয়ে লিখতে পারবে তো? এইটা কিন্তু কেউ বিচার করে দেখেনি এখনও পর্যন্ত, কিন্তু এই বিচারটা কেউ করেনি। আমি জানি হয়তো আমার যারা সহকর্মী ছিলেন বা আন্দোলনে যারা সহকারী ছিলেন তাদের মধ্যে ম্যাক্সিমামই চাকরি পেয়ে যাবেন। আমি চাই মানে মেধার ভিত্তিতে স্যার আপনি এতটা জোর দিয়ে বলছেন। এক্স্যাক্টলি আমি সেটাই বলছি যে তারা হয়তো ম্যাক্সিমামই চাকরি পেয়ে যাবে, কিন্তু আমি বলতে চাইছি ম্যাক্সিমাম না, আমি চাইছি যে সবাই যেন চাকরি পায়। কন্ডিশন একটাই, যে চাকরি আমরা করব, আন্দোলন আমরা করব না বা আন্দোলন আমরা করব, সব কিছুই ডিপেন্ড করছে যে আমার কতজন চাকরি পাচ্ছে। মানে আমি চাইছি যে আমার প্যানেলের মধ্যে এমন একজনও যেন ক্যান্ডিডেট না থাকে যে এই 2016 দুর্নীতির জন্যে তার জীবনটা, তার পরিবারটা বা তার ছেলে মেয়ে বা তার বাড়িতে অসুস্থ মানুষগুলো যেন ভুগে যায়। মানে আমি স্যার এইখানেই আসছিলাম যে ধরুন বেশ কিছুজন মেধার ভিত্তিতে চাকরি পেলেন না, কারণ এখন যা মানসিক পরিস্থিতি এবং পড়ার প্রিপারেশন, আপনারা কি তাহলে তাদের পাশে থেকে আবার আন্দোলন শুরু করবেন রাজ্য সরকারের বিরুদ্ধে? অবশ্যই তাদের জন্য তো ভাবতে হবে আমাদের, আমরা আন্দোলন করব নাকি সেটা কিভাবে মিটবে, সেই জিনিসগুলো অবশ্যই আলোচনা সাপেক্ষ। কিন্তু আমি চাই না বা আমাদের প্যানেলের কেউই চাইবে না যে আজকে আমি যদি আমার জায়গায় ফিরে যেতে পারি বা আমি আমার জায়গায় ফিরতে পারবো কিনা এটা আপনাকে আমি বলতে পারছি না, কারণ পরীক্ষা কেমন হয়েছে কি বৃত্তান্ত সেটা তো রেজাল্টের ওপর ডিপেন্ড করবে। আমি বলছি যদি আমি ফিরতে না পারি বা আমার মতো যদি কেউ ফিরতে না পারে, তাহলে তার একটা ব্যবস্থা না হওয়া পর্যন্ত অবশ্যই আমরা কিন্তু প্রতিবাদ চালিয়ে যাব। কারণ একটাই, যে আমরা যে জায়গাতে ছিলাম বা আমরা যে জায়গাতে আছি সেই জায়গা থেকে আমাদের জায়গাটা সিকিওর হওয়াটা খুব জরুরি। কারণ আমি সেই মানুষটার হাত ছাড়তে পারবো না যে মানুষটা আমাকে এত দূর পর্যন্ত নিয়ে এসছে। এবং আমাকে এত দূর পর্যন্ত নিয়ে আসার মানেই হচ্ছে এটা যে আমি আমার আন্দোলনকারী, যে একটা দিন আমার জন্য মার খেয়েছে, যে একটা দিন আমার জন্য রাস্তায় দাঁড়িয়ে থেকেছে, যে একটা দিন আমার জন্য সমস্ত কিছু কষ্ট সহ্য করেছে, আমি তাকে কখনোই মাঝ রাস্তায় ফেলে পালাতে পারি না। এটা উচিত নয়। তো তাদের জন্য আমরা নিজেদের জন্য তো কিউরেটিভে যাবই, এটা তো একদম ঠিক কথা, যে আইনি লড়াই তো আমরা লড়বই। সেই সঙ্গে আমাদের লক্ষ্যই থাকবে এটা যে আমাদের যারা নিজেদের জায়গা হারিয়েছে যেন 100% প্লেসমেন্ট তারা যেন পায়। কারণ স্যার আমি বলবো ভীষণ চমকপ্রদভাবে মুখ্যমন্ত্রী একটি কথা বলেছেন যে যারা অযোগ্য বেচারা তারা তো শিক্ষক পদে আর চাকরি করতে পারবে না, তারা গ্রুপ সি গ্রুপ ডি পদে কিভাবে চাকরি করেন আমি দেখছি। আমি বলছি যে যারা এইবারে পরীক্ষায় বসেও চাকরি পাচ্ছেন না, এই যে একটা পার্সেন্টেজ, তাদের জন্য কিন্তু মুখ্যমন্ত্রী এখনো কিছু ভাবেননি, এখনো কিছু বলেন। দেখুন, ভেবেছেন কি ভাবেননি সেটা হয়তো আমি এই জায়গায় দাঁড়িয়ে এখন বলাটা মুশকিল। কারণ উনি যখন বক্তব্যটা উনি যখন বক্তব্যটা দিয়েছেন তখন সেখানে দুরকম ক্যাটাগরি ছিল। একটা হচ্ছে যোগ্য, একজন অযোগ্য। যোগ্যদের জন্য উনি বলেছেন যে পরীক্ষার ব্যবস্থা আছে। তো উনি যখন আমাদের জন্য খুব সুন্দর একটা ব্যবস্থা রেখেছেন উনি, যে ওই যেরকমভাবে আঁক পেশাই কলে আঁক আমরা পেশাই করি সেরকমভাবে আমাদেরকে ঢুকিয়ে দেওয়া হলো। তো যাই হোক, সেটা নিয়ে সমস্যা নেই। কারণ আমরা যদি আমাদের যদি সেকেন্ড টাইম যোগ্যতা কেন, এর পরেও হয়তো আমাদের আবার যোগ্যতার পরীক্ষা দিতে হবে, কে জানে, প্যানেল তো এখন এটাই আমরা তো বুঝতে তো পারছি না। কারণ যখন আমাদেরকে চেক করে ঢোকানো হয়েছে যেন কোনো নাশকতা এরকম কোনো ঘটনা ঘটতে চলেছে, সেই জন্য আমাদেরকে পরীক্ষার হলে যখন ঢোকানো হয়েছে মেটাল ডিটেক্টর থেকে শুরু করে বেল্ট খুলে নেওয়া হয়েছে, স্কুলে ঘড়ি খুলে নেওয়া হয়েছে। হয়তো আমি মেটালের যদি আমি বোতাম খুলতাম তাহলে হয়তো জামা খুলেও আমাকে যেতে হতে পারতো। তো এইরকম সিকিউরিটি ছিল ব্যাপারটা, মারাত্মক সিকিউরিটি। নিজেকেই মনে হচ্ছিল যে ভগবান, আমি আবার পিন নিয়ে চলে আসছি না তো, হয়তো এর জন্য আমার 7 বছরের জেল হয়ে যেতে পারে।
তো এইরকম একটা সিকিউরিটির মধ্যে দিয়ে আমরা গেলাম। আমার প্রশ্ন হচ্ছে একটাই, যে এই সিকিউরিটিটা শেষ পর্যন্ত থাকবে তো? কারণ যে সিকিউরিটিটাতে আমি নিজেকে মানে স্বচ্ছভাবে পরীক্ষা দিতে যাচ্ছি, যেটা মেনটেন করলাম, কমিশন সেইটা মেনটেন করুক, এটা মন থেকে চাই। প্রথম কথা হচ্ছে এটা। কারণ চুরি হয়তো এখানে হলো না, আমার সেন্টারে হয়তো চুরি হয়নি, চুরি হয়নি, এটা শেষ পর্যন্তই যেন থাকে। আমার একটাই আবেদন, যেটা যেন শেষ পর্যন্ত থাকে। এবার বলি যে আমরা দু রকমের ক্যাটাগরি ছিলাম, একটা হচ্ছে যোগ্য, একটা হচ্ছে অযোগ্য। পশ্চিমবঙ্গে এখন এই দুটোই ক্যাটাগরি আছে। তো সামহাউ কোনো না কোনো কারণে অযোগ্যরা তারা তাদের অযোগ্যতা প্রমাণ করেছে, এবং তারা বিভিন্ন রকমভাবে তাদের অযোগ্যতা প্রমাণ করেছে। আমরাও আমাদের যোগ্যতা প্রমাণ করতে ব্যর্থ, কারণ যদি প্রমাণ করতেই পারতাম সত্যিই যোগ্য আমরা, মানে যতই আদালত বলুক আর যাই বলুক, তাও মনে হচ্ছে কোথাও না কোথাও আমি ব্যর্থ। এই কারণেই যে আমাকে দিয়ে জোর করে ঘাট ধরে পরীক্ষাটা দেওয়ানো হলো। তো আমি পরীক্ষাটা দিয়েছি মানেই আমি কিন্তু আমার যোগ্যতা, আগের বারের যোগ্যতাটা প্রমাণ করতে ব্যর্থ। আমি কিন্তু যোগ্যতা প্রমাণ করতে পারিনি। আমাকে সমস্ত কিছু সার্টিফিকেট দেওয়া হলো, আমি আনটেন্টেড, আমি প্রথমে বললো নট স্পেসিফিক্যালি ফাইন্ড টু বি টেন্টেড, তারপরে বললো যে আনটেন্টেড, তারপরে বললো যে এরা জেনুইন ক্যান্ডিডেট। অবশ্যই বিচারপতির হয়তো কথাবার্তা আপনি শুনবেন যে বলেছে যে এতগুলো মানুষের জীবন আপনারা নষ্ট করে দিলেন বা কিছু, এরকম বহু কথা হয়েছে, ঠিক আছে, মানে যেখান থেকে উনি বাঁচাতে পারতেন, মানে উনি এগোলো। তো যেহেতু ওই জায়গাটাকে আমাদের সরিয়ে আসা হয়েছে, তো আমি নিজেকে ভাবছি যে হ্যাঁ ঠিক আছে, আমিও নিজের যোগ্যতা প্রমাণ করতে ব্যর্থ হয়েছি সুপ্রিম কোর্টে, আমি নিজের জায়গায় ঠিক আছি এবং আমার ডকুমেন্টস সব ঠিকঠাক আছে, এটা নিয়ে কোনো সমস্যা নেই। কিন্তু শুধু এটুকু বলতে পারি যে এই যে দুটো ক্যাটাগরি আমাদের আজকে তৈরি হয়েছে, আমরা আজকে বঞ্চিত, পুরোপুরিই বঞ্চিত, বলতে গেলে পুরোটাই বঞ্চিত। তো আমরা এই যে বঞ্চিত, এই ক্যাটাগরিটাকে নিয়ে উনি যখন মন্তব্য করেছেন, তখন তাদের সামনে শুধু পরীক্ষাটা ছিল, তাদের সামনে অন্য কিছু ছিল না, অনলি পরীক্ষা ছিল। এবং আর একটা যারা ক্যাটাগরি ছিল তাদের জন্য উনি সবটুকু ট্রাই করেছেন। মানে একটা মানুষের এমন হয় না যে সে বেঁচে থাকার জন্য যদি তাকে হাত কাটতে হয় হাত কেটে দেয়, পা কাটতে হয় পা কেটে দেয়, দেহের যদি অন্য কোনো অঙ্গ কাটতে হয় উনি কেটে দেবেন। হ্যাঁ, মুন্ডুটা কাটতে পারবেন না, কাটলে মরে যাবে, কিন্তু উনি শেষ পর্যন্ত ট্রাই করেছেন। মানে এটা আমরা দেখেছি, কল্যাণবাবু যেভাবে করে কোর্টে গেছেন, গিয়ে যেভাবে উনি ট্রাই করেছেন, যদি ওইরকমভাবে কোনো ফাঁসির আসামির জন্য ট্রাই করা হতো তার হয়তো জীবন বেঁচে যেত, মানে এইরকমভাবে ট্রাই করা হয়েছে। তো যাই হোক, খুব ভালো অবশ্যই। তো উনি যখন ওইটা ট্রাই করছেন, তখন আমাদের জন্য কিন্তু কোনো কিছু ট্রাই করা হয়নি, আমরা কিন্তু পুরোপুরি ট্রাই থেকে বাইরে। তো আমাদের জন্য তখন পরীক্ষার নিদানটা উনি আরও পাকা করে দিচ্ছেন, ভালো কথা। তো আমরা পরীক্ষার মাধ্যমে আসছি, এবং যারা অযোগ্য থাকলো তাদের জন্য কি ব্যবস্থা, তাদেরকে সুপ্রিম কোর্ট স্ট্রিক্টলি বলে দিয়েছেন যে তারা আর পরীক্ষায় বসতে পারবেন না। তারপরেও তাদেরকে পরীক্ষায় বসানোর জন্য উনি ট্রাই করলেন, পারলেন না। এবার হচ্ছে আসল জায়গা, যে উনি ওনাদেরকে সিডিতে বসাতে চাইছেন, সেটা তো আলটিমেটলি আদালত বলে দেবে যে ওরা বসতে পারবে কি পারবে না। আপাতত যেটা হয়ে আছে সেটা বসতে পারবে না, এটা আমি আপনাকে বলতে পারি জেনুইনলি যে বসতে পারবে না। এবার বসতে পারবে কি না, মানে উনি আবার যখন অ্যাডভার্টাইজমেন্ট দেবেন বা কিছু করবেন, তখন বসতে পারছে কি না সেটা দেখার বিষয়। এবং আমাদের যে শিক্ষক নিয়োগ পরীক্ষা, সেখানে সি এবং ডিতে পাওয়া কোনো টেন্টেড তারা বসেছে কি না সেটাও কিন্তু পরিষ্কার নয়। এখানেও কিন্তু একটা জায়গা আছে যে তালিকাটা বেরিয়েছে সেটা কিন্তু শুধুমাত্র বেরিয়েছে টিচারদের, সেখানে কিন্তু গ্রুপ সি এবং গ্রুপ ডি এর যে টেন্টেড ছিল তারা কিন্তু এখানে কোনো তালিকায় তাদের কিন্তু নাম নেই। তো সুতরাং তারা এই পরীক্ষায় বসেছে কি না এটা নিয়ে কিন্তু এখনও বিস্তর প্রশ্ন আছে। এবং যদি সত্যি এটা বসে থাকে, সি এবং ডিও তারাও যদি বসে থাকে, তাহলে সেটাও অন্যায়, এবং এই অন্যায়ের জন্যে অবশ্যই কমিশনকে কিন্তু জবাবদিহি করা উচিত, আমার যেটা মনে হয় এটা। এবং যদি আগামী দিনে পরীক্ষা হয় এবং সেখানে যদি কোনো টেন্টেডকে বসায়, মানে আদালতের রায় উপেক্ষা করে যদি কোনো টেন্টেডকে বসায়, হয়তো সেটার জন্যে সরকারকে এবং কমিশনকে হয়তো জবাবদিহি করতে হতে পারে। কারণ যেভাবে লাস্ট টাইম আপনি হয়তো দেখেও থাকবেন যে যেভাবে বিচারপতিরা যেভাবে মেনশন করেছে যে নো ওয়ানস মিন্স নো ওয়ান, মানে কেউ যেন না বসে। কেউয়ের মধ্যে কিন্তু সি ডি এ বি এরকম কোনো ব্যাপার নেই, যা আছে কেউ মানে টেন্টেড আর টেন্টেড, অর্থাৎ সেখানে কেউ মানে সমস্ত টেন্টেডকে বোঝানো হয়েছে, না সি না ডি না টিচার, কোনো রকম কোনো ভাগাভাগি নেই, সমস্ত টেন্টেড। তো সুতরাং এটা নিয়ে অবশ্যই একটা বড় বিতর্কের হয়তো সামনে বিতর্ক আসতে চলেছে, যে মানে টেন্টেডরা যদি বসে তাহলে এটা নিয়ে কিন্তু একটা ভীষণ ঝামেলার একটা জায়গা তৈরি হতে চলেছে, স্বাভাবিক।